নমস্কার বন্ধুরা, আজকের আমাদের ভিডিওটি হচ্ছে কি আমার মাস্ক দেখে একটু অবাক লাগছে না? মনে হচ্ছে আমার মাথাটা বোধহয় খারাপ হয়ে গেছে। হঠাৎ করে মাস্ক পরে কেন ভিডিও বানাচ্ছি, তাও আবার গোটা ঘরে কেউ নেই। খুব তাড়াতাড়ি এটাই আমাদের কলকাতাবাসীদের রিয়ালিটি হতে চলেছে। কেন? চলুন জানা যাক। কলকাতার অন্যান্য ভারতীয় মেট্রো সিটিগুলোর তুলনায় দিনের পর দিন একটু পিছিয়ে যাচ্ছে সব দিক থেকেই, সেটা ইকোনমিক্যাল দিক হোক বা সেফটির দিক হোক। কিন্তু একটা জায়গায় কলকাতা কিন্তু দিনের পর দিন ভারতে 1 নম্বরে থাকা মেট্রো সিটি দিল্লিকে বারবার টক্কর দিচ্ছে, এবং সেটি হলো পলিউশন। আর সেই কারণেই এই আগের ড্রামাটা। আজকের এই ভিডিওটাতে আমরা কথা বলবো দিল্লির পলিউশনের নিউজের ভারে কলকাতার পলিউশনের নিউজগুলো কিরমভাবে চাপা পড়ে যাচ্ছে, এবং সেটা নিয়েই আমরা ফার্দার বিশ্লেষণ করব। কিন্তু এই ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি পছন্দ লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন যদি আপনার মনে হয় যে এই জিনিসটা মানুষের মধ্যে আরও পৌঁছানোর দরকার আছে। এবং এই কথা বলে আজকে এই ভিডিওটি আমরা স্টার্ট করি। আগেই বলে রাখি, আজকের ভিডিওটা কিন্তু আরেকটি ওই এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেসের কোনো ভিডিও না। আজকের এই ভিডিওটা একটা খুব আনকমফর্টেবল প্রশ্ন নিয়ে। আমরা যে শহরে বাঁচছি, সেই শহরের বাতাস কি আমাদের আদৌ বাঁচতে দিচ্ছে? অনেক বছর ধরে আমরা শুনে এসেছি দিল্লি মানে পলিউশন, নর্থ ইন্ডিয়া মানে স্মগ, হেনা তেনা। কিন্তু 2024-25 সালের তথ্য আর সংবাদ মাধ্যমের রিপোর্টগুলো যদি আমরা ভালো করে দেখে নিই, তাহলে কলকাতাও কিন্তু খুব একটা পিছিয়ে নেই। আজ কলকাতা ভারতের অন্যতম সবচেয়ে দূষিত মেট্রো শহরগুলির মধ্যে একটা হয়ে দাঁড়িয়ে আছে। এবং এই ভিডিওটা শুধু কিন্তু পরিবেশকে নিয়ে নয়, এই ভিডিওটা স্বাস্থ্য, রাজনীতি, প্রশাসনিক ব্যর্থতা আর আমাদের মানুষদের সামাজিক বাস্তবতা সবকিছু মিলিয়ে। 2025 সালের একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী কলকাতা একাধিক দিন বিশ্বের কিন্তু সবচেয়ে 10টি মানে টপ 10 মোস্ট পলিউটেড সিটির মধ্যে একটা হয়ে উঠেছে। বিশেষ করে 2025 সালের অক্টোবর মাসকে তো গত 8 বছরের মধ্যে সব থেকে খারাপ অক্টোবর হিসেবে বলা হয়েছে। সেই সময় AQI একাধিক দিনে আনহেলদি থেকে ভেরি পুয়ার স্তরে পর্যন্ত পৌঁছে গেছিল। নভেম্বর মাসে আবহাওয়া একটু মনোরম থাকলেও বাতাসের মানে তেমন একটা উন্নতি দেখা যায়নি। 2015 থেকে 2025 পর্যন্ত ভারতের বড় বড় মেট্রো শহর নিয়ে করা একটি 10 বছরের সমীক্ষা দেখাচ্ছে যে এই 10 বছরের ভারতের কোনো মেট্রো সিটি ধারাবাহিকভাবে সেফ বা গুড এয়ার কোয়ালিটি বজায় রাখতে পারেনি। কলকাতাও তার কোনো ব্যতিক্রম নয়। এর মানে কলকাতার দূষণটা কিন্তু কোনো সাময়িক সমস্যা না, এটা দীর্ঘদিন ধরে জমে ওঠা একটা সংকট। 2025 সালের একাধিক দিনে এমন ঘটনা দেখা গেছে যেটা অনেকের কাছেই অবিশ্বাস্য লেগেছে। সেই দিনগুলোতে কলকাতার AQI দিল্লির থেকেও খারাপ ছিল। সংবাদ মাধ্যমে তখন বিভিন্ন রকমের শিরোনাম হয়েছিল এটা নিয়ে, কিন্তু আমরা আবার চুপ। দিল্লির পলিউশন এই কথাটা তো আমরা প্রচুর শুনি, এবং মানে বহুদিন ধরে এইটা নিয়ে একটা লড়াই চলছে, এবং সরকার পরিবর্তন হয়ে গেল এক প্রকার দিল্লির পলিউশন নিয়ে। এখনো ইনফ্যাক্ট প্রচুর মানুষজন আছেন যারা দিল্লির পলিউশন নিয়ে ধর্ণা দিচ্ছেন দিল্লিতে। কিন্তু দুঃখের বিষয়টা কি জানেন তো, কলকাতার এই চুরি, দুর্নীতি, এত কিছুর ভিড়ে না পলিউশনের খবরটা আর উঠে আসতে পারছে না। কিন্তু আজকে আপনারা যদি ভালো করে রিপোর্ট দেখেন, বিভিন্ন রকমের সংবাদপত্র বলুন বা স্টাডি বলুন, তাহলে কিন্তু দেখবেন মাঝে মধ্যেই কলকাতা দিল্লিকে টেক্কা দিচ্ছে। ইনফ্যাক্ট এই ভিডিওটা যেদিন রিলিজ হবে তার জাস্ট কিছুদিন আগে পর্যন্ত দেখা গেছে যে কলকাতার AQI কিন্তু দিল্লির থেকেও খারাপ পরিস্থিতিতে ছিল। এবার একটা জিনিস বুঝতে হবে, দিল্লির দূষণটা যতটা সিজনাল ততটা কিন্তু কলকাতার সিজনাল না। কলকাতার দূষণ একটা স্ট্রাকচারাল প্রবলেম। এটা শুধু শীতকালের সমস্যা না, এটা একটা সারা বছরের বাস্তবতা। এখানে একটা খুব কঠিন বাস্তব প্রশ্ন উঠে আসে, এই ভয়াবহ দূষণ সত্ত্বেও কেন পলিউশন কখনোই বড় ইলেকশনের একটা ইস্যু হয় না? এর উত্তরটা অস্বস্তিকর হলেও সত্যি। কারণ যখন মানুষের জীবনের মৌলিক প্রয়োজনগুলি অনিশ্চিত থাকে, খাবার, কাজ, বাসস্থান, চিকিৎসা, তখন দূষণ নিয়ে কথা বলাটা না অনেকটাই লাক্সারি হয়ে যায় মশাই। যে মানুষটা জানেই না তার আগামী মাসে চাকরি থাকবে কিনা, আগামী দিনে সে খেতে পাবে কিনা, তার কাছে ক্লিন এয়ারে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়াটা অ্যাবস্ট্রাক্ট ব্যাপার। রাজনৈতিক দলগুলো এই বাস্তবতা খুব ভালো মতো জানে, তাই তারা জানে পলিউশন দিয়ে না ভোটে জেতা হয় না ভোটে হারে, তাই এসব নিয়ে কথা বলারও কোনো মানে হয় না এবং রাজনৈতিক অগ্রাধিকারও পায় না। ম্যানিফেস্টোতে লাইন একটা অবশ্যই থাকে পলিউশন কন্ট্রোল নিয়ে, কিন্তু গ্রাউন্ড লেভেলে কোনো অ্যাকশন থাকে না। কলকাতার দূষণের যদি আমরা বড় উৎসগুলোকে নিয়ে ভাবি, সেক্ষেত্রে সব থেকে প্রধান উৎস কিন্তু হচ্ছে রাস্তার ধুলো বা রোড ডাস্ট। সাম্প্রতিক গবেষণায় স্পষ্টভাবে বলা হয়েছে যে কলকাতার PM10 দূষণের প্রায় 1/3 এবং PM2.5 যেটা সবচেয়ে ক্ষতিকর, তার একটা বড় অংশ আসে রাস্তার ধুলো থেকে, গাড়ির ধোঁয়া থেকে কিন্তু নয়। এবং এই রোড ডাস্ট আসছে কোথা থেকে?
ভাঙা রাস্তা, পথহোল, খোঁড়া রাস্তা বিভিন্ন দিনের পর দিন ফেলে রাখা, কনস্ট্রাকশন সাইটের বিভিন্ন রকমের আবর্জনা এবং ম্যাটেরিয়াল সেগুলো আনকভার করে রাখা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অবৈজ্ঞানিকভাবে রাস্তা তৈরি করা। কলকাতার বহু জায়গাতেই আজকে দেখা যাচ্ছে রাস্তা তৈরি হয়, আপনারা দেখে থাকবেন, সিমেন্ট ব্লক দিয়ে, বা যেগুলোকে বলা হয় পেভার্স ব্লক, যেগুলো মূলত ব্যবহার হয়ে থাকে ফুটপাতের জন্য। কিন্তু আজকাল কলকাতা এবং কলকাতার সারাউন্ডিং যেসব সাবারবান এরিয়া আছে সেগুলোতে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যেখানেই রাস্তায় পথহোল সেখানেই ওই এক প্রকারের পেভার্স ব্লক দিয়ে সেই পথহোলগুলোকে মেরামতি করা হচ্ছে। বা কোনো কোনো জায়গায় তো এরকম দেখা যায় যে মাইলকে মাইল রাস্তায় পেভার্স ব্লক দিয়ে তৈরি করা হয়েছে। এবার এর একটা পজিটিভ আছে, একটা নেগেটিভ আছে। পজিটিভ কি, পেভার্স ব্লক খুব কম সময়ে রাস্তা তৈরি করা যায় এবং কম খরচায় করা যায়। অন দি আদার হ্যান্ড নেগেটিভ সাইড হলো পেভার্স ব্লকের যে জয়েন্টগুলো সেগুলো কিন্তু মূলত বালি এবং মাটি দিয়েই করা হয়, কোনো হার্ড ম্যাটেরিয়াল মানে হার্ডেনিং ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু এর জয়েন্টগুলোকে জয়েন করা হয় না। এর ফলে কি হয়, যখনই রাস্তা তৈরি হওয়ার পর উপর থেকেও মাটি সরানো হয় এবং বালি সরানো হয়, যাতে দিনের পর দিন বিভিন্ন গাড়ির গতিতে এবং ঘর্ষণে সেই জিনিসগুলো আরো জয়েন্টগুলোর মধ্যে ঢুকে যেতে পারে এবং জয়েন্টটা আরো বেশি মজবুত হতে পারে। কিন্তু প্রবলেম হচ্ছে প্রথম যখন এই মাটি বা বালি ছড়ানো হয় এবং গাড়ি তার উপর দিয়ে যাতায়াত করে, তখন কিন্তু এই মাটি এবং বালির অধিকাংশই বাতাসের সাথে মিশে যায় এবং দিনের পর দিন এই জিনিস চলতে একটা সময় কিন্তু বায়ু দূষণের পরিমাণ অত্যন্ত হানিকারক হয়ে যায়। প্রপার পিচ বা অ্যাসফাল্টের লেয়ারিং ছাড়াই রাস্তা তৈরি করে দেওয়া হয় কাজ শেষ করার জন্য। এই ধরনের রাস্তা তো কয়েক মাসের মধ্যেই আবার দেখা যায় যে ভেঙেও যায়, গাড্ডা চলে আসে এবং সাথে সাথে আবার সেই জয়েন্টের মধ্যে যে ধুলোগুলো ছিল সেগুলো আবার উড়ে বেড়াতে শুরু করে এবং প্রতিটা গাড়ির চলার সাথে সাথেই সেই ধুলো বাতাসে উঠে আমাদের ফুসফুসের মধ্যে ঢোকে। আর এছাড়া আনঅথরাইজড কনস্ট্রাকশন নিয়ে তো যত কম কথা বলা যায় ততই ভালো। অনুমতি ছাড়া বিল্ডিং কি করে বানাতে হয় সেটা আমাদের কলকাতায় খুব সুন্দরভাবেই দেখা যায়। বিভিন্ন রকমের ধুলো, কনস্ট্রাকশনের ওয়েস্ট চতুর্দিকে ছড়িয়ে পড়েছে এবং নিয়ম আছে এগুলোর না যাতে না হয়, কিন্তু তার এনফোর্সমেন্ট কোথায়? মিউনিসিপ্যাল অথরিটি অনেক সময় জানার পরেও চোখ বন্ধ করে থাকে। কারণ এর পাশাপাশি সেকেন্ডারি পলিউটেন্টসও কিন্তু কলকাতার জন্য একেবারে নীরব একটা ঘাতক। গাড়ি, জেনারেটর, ছোট শিল্প থেকে বেরোনো বিভিন্ন রাসায়নিক গ্যাস প্রতিক্রিয়া করে এবং আলট্রা ফাইন পার্টিকুলেট ম্যাটার 2.5 কণিকায় পরিণত হয়। এই কণিকাগুলো এতটাই ছোট যে ফুসফুসের গভীরতম অংশ অ্যালভিওলাই এর মধ্যে ঢুকে গিয়ে দীর্ঘমেয়াদী স্থায়ী ক্ষতি করে। ওয়েস্ট বার্নিংও একটা খুব বড় সমস্যা। আজও কলকাতার বহু এলাকায় প্লাস্টিক, কাগজ, শুকনো পাতা, গৃহস্থলীর আবর্জনা পোড়ানো হয়। এটা আইনত নিষিদ্ধ হলেও বাস্তবে এর বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা দেখা যায় না। আরে অনেক সময় তো দেখা যায় যে থানার বিভিন্ন পুলিশ অফিসাররাই কাঠ জ্বালিয়ে হাত সেঁকছেন। কাকে কি আটকাবেন আপনারা? এই দূষণের প্রভাব কিন্তু এখন আর কোনো তাত্ত্বিক নয়, কোনো তত্ত্ব কথা নয়, এটা বাস্তব। 2.5 কণিকা সেগুলো ফুসফুসের অ্যালভিওলাই পর্যন্ত ঢোকে। এর ফলে শ্বাসকষ্ট, অ্যাজমা, ক্রনিক কাফ, চোখে জ্বালা, হৃদরোগ, দীর্ঘমেয়াদী ফুসফুসের ক্ষতির ঝুঁকি বেড়ে যায়। আপনারা হয়তো একটা জিনিস দেখে থাকবেন, এখন আগের তুলনায় অনেক বেশি কাশি হয়, অনেক বেশি সর্দি হয়, অনেক বেশি শ্বাস নিতে কষ্ট হয়। একটু হাঁটলেই মানুষ হাঁপিয়ে পড়ে এবং ভাবে যে তার বোধহয় অভ্যন্তরীণ কোনো সমস্যা আছে। অবশ্যই তার অভ্যন্তরীণ সমস্যা আছে, কিন্তু এই সমস্যার মূলে কিন্তু আছে দূষণ। কারণ এই দূষণের ফলেই কিন্তু ক্রনিক কাফ এবং সিওপিডির মতো প্রবলেম সৃষ্টি হয়। বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষদের ক্ষেত্রে তো ঝুঁকি আরো বেশি। চিকিৎসকরা বারবার সতর্ক করে বলেন যে কলকাতায় শিশুদের মধ্যে অ্যাজমা এবং রেসপিরেটরি সমস্যার হার উদ্বেগজনকভাবে বাড়ছে। সবচেয়ে ভয়ের বিষয় হলো এই দূষণটা তো সিজনাল না, এটা এখন প্রায় প্রতিদিন চলছে। এখানে সরকারকে শুধুমাত্র অপর্যাপ্ত বলাটা ঠিক যথেষ্ট নয়। বাস্তবে সরকারের ভূমিকা অনেক ক্ষেত্রে নেতিবাচক পর্যন্ত। আনঅথরাইজড কনস্ট্রাকশন একেবারেই কোনোভাবে বন্ধ করা যায় না। আমরা তখনই জানতে পারি কোনো একটা কনস্ট্রাকশন আনঅথরাইজড যখন সেই কনস্ট্রাকশনটা ভেঙে পড়ে, ডাস্ট কন্ট্রোল না মেনে নির্মাণ চলতে দেওয়া হয়। আচ্ছা, একটা জিনিস বলুন তো, আপনার আশেপাশে তো অনেক বাড়ি, অনেক বিল্ডিং, অনেক ফ্ল্যাট উঠছে, কোনো জায়গায় দেখেছেন ধুলো বা আবর্জনা ঠেকানোর কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে? অবৈজ্ঞানিকভাবে রাস্তা বানানো, শুধু কাজ দেখানোর জন্য, ভাঙা রাস্তাকে রিপেয়ার করার জন্য সিমেন্ট ব্লক লাগিয়ে দিনের পর দিন কাজ চলছে এবং হাজার হাজার মানুষের ফুসফুসে ঢুকছে ধুলো। আজকে আমরা প্রত্যেকেই দেখেছি কিছুদিন আগেই খবরের চ্যানেলে যে কিভাবে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড যেটা আছে, মূলত গুলশান কলোনি, কসবা, এই সমস্ত অঞ্চলে কি পরিমাণ কনস্ট্রাকশন বেড়েছে। আপনারা হয়তো অনেকেই জানবেন না, আমাদের ইস্টার্ন কলকাতা যে ওয়েটল্যান্ড আছে সেটাকে কিন্তু কলকাতার ফুসফুস বলা হয় এবং সেটি এমন একটি জায়গা যেটি ন্যাচারালি রেন ওয়াটারকে হারভেস্ট করতে পারে। অর্থাৎ বৃষ্টির যে জল আজকে কলকাতায় এত পরিমাণ জমে যাচ্ছে, সেই জল কিন্তু একসময় ইস্টার্ন কলকাতা যে ওয়েটল্যান্ড আছে সেই কিন্তু শুষে নিত, অ্যাবজর্ব করে নিত, কারণ এটা এক প্রকারের জলাজমি, যেটাকে বলা হয় সোয়াম্প। সে কিন্তু ন্যাচারালি এই জলকে শুষে নিত। কিন্তু আজ দিনের পর দিন সেখানে
আনঅথরাইজড কনস্ট্রাকশন, আনপ্ল্যান্ড কনস্ট্রাকশনের ফলে এমন একটা পরিস্থিতি হয়েছে, সেই ওয়েটল্যান্ডের অনেকটা জায়গায় চলে গেছে এখন জবরদখলের মধ্যে, এবং যার ফলে আজকে কলকাতায় বৃষ্টি হলে জলের কি পরিণতি হয় আপনারা তো দেখতেই পান। এবার এই জায়গায় শুধু সরকারকে দোষ দিলেও হয় না, আমরা নাগরিক হিসেবে অনেক সময় নিজেদের দায় এড়িয়ে যাই। নাগরিক হিসেবে কিন্তু আমরাও ভীষণ বড় অংশে দায়ী। রাস্তায় আজও আমরা আবর্জনা ফেলি, নোংরা ড্রেন আমরা নোংরা করি, প্লাস্টিক পোড়াই, যেখানে সেখানে থুতু ফেলি। অনেক জায়গায় এখনো ওপেন ডেফিকেশন দেখা যায়। রাস্তাঘাটে গেলে আপনি অবশ্যই দেখতে পাবেন কোনো একজন মানুষ ল্যাম্পপোস্টের ধারে হার থাকে। এই নাই বা বললাম, প্রাইভেট গাড়ির ব্যবহার প্রচুর বাড়ছে, যার ফলে ট্রাফিক জ্যাম তৈরি হচ্ছে, এবং তারপরে আবার আমরাই সেই পলিউশন নিয়ে অভিযোগ করছি। উৎসবের সময় বিভিন্ন রকমের ফায়ার ক্র্যাকার ব্যান থাকলেও আমরা যথেচ্ছ ব্যবহার করি, এবং এই সবই সিভিক সেন্সের একটা অভাবেরই পরিচয়, তাই নয় কি? আপনারা তো দেখেই থাকবেন, সামান্য গুটখার থুতুতে হাওড়া ব্রিজের মতো একটা কনস্ট্রাকশন আজ ডেঞ্জারে। যে হাওড়া ব্রিজ বিভিন্ন ঝড়, জল, ঝাপটা, ভূমিকম্প, আমফান, আয়লা সবকিছুতে মাথা তুলে দাঁড়িয়েছিল, সেই হাওড়া ব্রিজ আজকে গুটখার থুতুর কাছে হেরে যেতে বসেছে। আজকের দিনে দূষণ নিয়ে কথা বলা অনেকের কাছে লাক্সারি মনে হয়, কিন্তু সত্যিটা হলো পরিষ্কার বাতাস কিন্তু কোনো লাক্সারি না, এটা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় মৌলিক শর্ত, দ্য বেসিক রাইট অফ লিভিং। যতদিন আমরা পলিউশনকে ইলেকশন ইস্যু হিসেবে দেখবো না, যতদিন সরকারকে আমরা অ্যাকাউন্টেবল করবো না, আর যতদিন আমরা নিজেরাও দায়িত্বশীল নাগরিক হিসেবে পরিণত হব না, ততদিন কিন্তু কলকাতার বাতাস আরো খারাপ হবে। এই শহর আমাদের, এই শহরের বাতাসটাও আমাদের। প্রশ্ন হলো, আমরা কি চুপ করে থেকে ধীরে ধীরে অসুস্থ হব, নাকি প্রশ্ন তুলবো? আমাকে জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, এবং এই বায়ু দূষণ নিয়ে আপনাদের কি মতামত সেটাও কমেন্টে লিখে জানান। এবং ভিডিওটি যদি ভালো মনে হয় তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। নমস্কার।